আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে গতি বা মোশন। এই অধ্যায়টিকে আমি কয়েকটি পর্বে নেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা এখন তো ডিজিটাল বোর্ডে ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছো, তাই হয়তোবা তোমাদের হোয়াইট বোর্ডের ক্লাসগুলো বোরিং লাগতে পারে। তাই আমি প্রতিটি পর্ব 20 মিনিটের আশেপাশে রাখার চেষ্টা করব। সো পার্ট ওয়ানে আমরা পড়বো গতি জিনিসটা কি এবং এর বিভিন্ন প্রকারভেদ। গতি জিনিসটা বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে স্থিতি জিনিসটা কি। স্থিতি জিনিসটা হলো কোনো একটা বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না হয়, তখনই তাকে স্থিতিশীল বলবো। আর এই বস্তুটার এই স্থিতিশীল অবস্থাকেই আমরা বলবো স্থিতি। তাহলে দেখো, আমি এইখানে চিত্রের সাহায্যে বোঝাচ্ছি। এখানে একটি গাছ আছে এবং এই বিন্দুতে একটি বস্তু আছে। এই গাছের সাপেক্ষে এই বস্তুটি যদি সময়ের সাথে, মনে করো 1 মিনিটের মধ্যে যদি এই বস্তুটার কোনো অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে এই 1 মিনিট পর্যন্ত আমরা এই বস্তুটাকে বলবো বস্তুটা স্থিতিশীল। এখন যে কোনো সময় হতে পারে, যতটুকু সময় পর্যন্ত বস্তুটি তার অবস্থানের পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই বস্তুটাকে বলবো কি স্থিতিশীল। আর বস্তুর এই স্থিতিশীল অবস্থাকে বলবো আমরা স্থিতি। এখন দেখো, তোমরা বলতেই পারো যে তাহলে কি শুধুমাত্র স্থির বস্তুর ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা থাকে? না, গতিশীল বস্তুর ক্ষেত্রেও স্থিতিশীল অবস্থা থাকে। এই পাশে দেখো, দুইটা গাড়ি আছে। মনে করো এই গাড়িটি যতটুকু গতিতে গতিশীল আছে, ঠিক ততটুকু বেগে অপর পাশের গাড়িটি গতিশীল আছে। তখন আমরা বলতে পারি এই গাড়িটির সাপেক্ষে ওই গাড়িটি, অপর পাশের গাড়িটি স্থিতিশীল। বুঝতে পারছো? মানে সমান গতিতে গতিশীল দুটি বস্তু, একটি সাপেক্ষে আরেকটি কি স্থিতিশীল। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম কি শুধুমাত্র স্থির বস্তুর ক্ষেত্রেই স্থিতিশীল অবস্থা নয়, গতিশীল বস্তুর ক্ষেত্রেও স্থিতিশীল অবস্থা রয়েছে। স্থিতি জিনিসটা আশা করি বুঝতে পারছো। স্থিতি জিনিসটা বুঝে গেলে তাহলে গতি জিনিসটাও একদম সহজেই বুঝে যাবে। দেখো গতি জিনিসটাকে, এই কাজটির সাপেক্ষে এই এ বিন্দুতে থাকা বস্তুটা যদি সময়ের সাপেক্ষে তার অবস্থান, এ বিন্দুর অবস্থান পরিবর্তন করে যদি এই বি বিন্দুতে আসে, তখন আমরা এই বস্তুটিকে কি বলবো? গতিশীল বস্তু। বুঝতে পারছো? আর এই বস্তুর এই গতিশীল অবস্থাকেই বলবো আমরা গতি। মানে এই কাজটির সাপেক্ষে যখন এই বস্তুটি সময়ের সাথে তার অবস্থান এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, তখন এ বিন্দু থেকে তার অবস্থান বি বিন্দুতে পরিবর্তন করবে, তখন এই বস্তুটিকে আমরা বলবো গতিশীল বস্তু। আর এই গতিশীল বস্তুর এই অবস্থাটাকে আমরা বলবো গতি। এখন আসো, সকল গতি এবং সকল স্থিতি কিন্তু আপেক্ষিক। এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে প্রসঙ্গ বিন্দুটা। প্রসঙ্গ বিন্দু কি? আমরা যে এই এ বিন্দু বস্তুটা স্থিতিশীল বললাম, আবার এই এ বিন্দু বস্তুটা যখন বি বিন্দুতে তার অবস্থান পরিবর্তন করলাম তখন গতিশীল বললাম। তখন আমরা কিসের উপর ভিত্তি করে এই জিনিসটা বলবো? অবশ্যই তখন আমরা বলছিলাম কিসের উপর ভিত্তি করে? এই গাছটির উপর ভিত্তি করে। যে বিন্দু বা যে কাঠামোর উপর ভিত্তি করে কোনো বস্তুর অবস্থা নির্ধারণ করা হয়, তখন ওই কাঠামো বা ওই বিন্দুকে আমরা প্রসঙ্গ বিন্দু বলবো। বুঝতে পারছো? এখন আসি সকল গতি বা স্থিতি যে আপেক্ষিক এই জিনিসটা। দেখো এখানে মনে করো এই বাসটি একটি গতিশীল বাস এবং এর ভিতরে দুজন যাত্রী বসে আছে, বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটির সাপেক্ষে এই বাসটি কি গতিশীল। বুঝতে পারছো? আবার এখন দেখো, এই গতিশীল বাসের ভেতরে দুজন যাত্রী আছে। সামনে থাকা যাত্রীটির সাপেক্ষে এই পেছনে থাকা
যাত্রীটির অবস্থানের কি পরিবর্তন হচ্ছে? না, কারণ তারা দুজনেই এই বাসের ভেতরেই বসে আছে, তাদের একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তখন এই সামনের থাকা যাত্রীটির সাপেক্ষে পেছনের থাকা যাত্রীটি স্থিতিশীল এবং পেছনের থাকা যাত্রীটির সাপেক্ষে সামনের যাত্রীটি স্থিতিশীল। আবার এই যাত্রীগুলোর সাপেক্ষে বা এই বাসটির সাপেক্ষে বাইরে থাকা ব্যক্তির থেকে গতিশীল। বুঝতে পারছো? তাহলে এবার আসা যাক আমাদের গতিগুলোর প্রকারভেদ সম্পর্কে। গতির প্রকারভেদগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব সরলরৈখিক গতি বা রৈখিক গতি। সরলরৈখিক গতি বা রৈখিক গতিটা কখন হবে? যখন একটা গতিশীল বস্তু একদম নাক বরাবর মানে সরল রেখা বরাবর গতিশীল হবে, তখন তাকে বলবো আমরা সরলরৈখিক গতি। উদাহরণ হিসাবে ধরতে পারো, এটা সমতলে চলতে থাকা বস্তু, মানে একটু একদম সরল রেখা বরাবর মানে নাক বরাবর চলাচল করছে এরকম একটা বস্তু। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই মুক্তভাবে পড়ন্ত থাকা বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু। মনে করো এই গাছটিতে একটি আম আছে, এই আমটি পাকার পর পরে যাচ্ছে, তখন এই আমটি কি অভিকর্ষ বলে করলে নিচের দিকে ভূমিতে এসে পড়বে। বুঝতে পারছো? তখন এটা কি কি বরাবর এসে পড়বে? সরল রেখে বাইরে পড়বে। তাহলে এই আমের পড়ার গতিটাকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি যদি তুমি বুঝতে পারো, তাহলে বক্ররৈখিক গতিটা কি? যে আঁকা বাঁকা পথে, মানে পাহাড়ে ঢালু রাস্তায় অথবা যে কোনো আঁকা বাঁকা পথে যখন কোনো একটা বস্তু চলাচল করবে মানে গতিশীল থাকবে, তখন তাকে আমরা বলবো কি? বক্ররৈখিক গতি। মানে এই যে দেখো এই গাড়িটি যখন এই আঁকা বাঁকা পথে চলাচল করবে, আঁকা বাঁকা পথে গতিশীল থাকবে, তখন তাকে আমরা বলবো কি? বক্ররৈখিক গতি। বলা যাক ঘূর্ণন গতি সম্পর্কে। ঘূর্ণন গতি আসলে প্রথম বুঝতে হবে, যখন একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, তখন তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। এর উদাহরণ হিসেবে দেখতে পারো একটা চাকার গতি। এই চাকাটা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, তাহলে এই চাকার গতিটা হবে ঘূর্ণন গতি। আবার একটা ফ্যানের গতি, মানে এই ফ্যানটা কি এই বিন্দুটাকে কেন্দ্র করে পাখাগুলো ঘুরছে, তখন এই ফ্যানের গতিটাকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন গতি। এবার আসা যাক পরবর্তী গতিগুলো সম্পর্কে। সরলরৈখিক গতি, বক্ররৈখিক গতি এবং ঘূর্ণন গতিটা যদি বুঝে থাকো, তাহলে এবার আসো পর্যায়বৃত্ত গতিতে। পর্যায়বৃত্ত, এই পর্যায় মানে এটা কি? আসলে সময়। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে সময় বিষয়ে কিছু একটা আসে। কোন একটা গতিকে পর্যায়বৃত্ত গতি কখন বলা হয়? বা কোন একটা বস্তু একটা পর্যায় কখন সম্পন্ন হয়? মনে করো এই একটা গতিপথ, বস্তুর গতিপথ, এবং এখানে একটি বস্তু আছে। এই বস্তুটা এই পুরোটা পথ পাড়ি দিয়ে এই আবার এই অবস্থানে ফিরে আসতে যতটুকু সময় লাগে তাকে আমরা কি বলবো? বস্তুটা একটি পর্যায়কাল। মানে একটা বস্তু তার গতিপথে পূর্ণ ঘূর্ণন দিয়ে আবার সেই অবস্থানে ফিরে আসার সময়টুকু আমরা কি বলবো? বস্তুটার একটি পর্যায়। তাহলে পর্যায়বৃত্ত কি? পর্যায়বৃত্ত হচ্ছে এই বস্তুটি বারবার যদি প্রতিবার যদি বস্তুটা ওই একই অবস্থানে আসতে একই সময় লাগে, তখন তাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত। তাহলে দেখো পর্যায়বৃত্ত গতির সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পৃথিবী কি সূর্যের চারপাশে, সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে ঘুরছে। তাহলে এই সূর্যকে চারপাশে ঘুরে পৃথিবীকে আবার সেই অবস্থানে ফিরে আসতে কতটুকু সময় লাগে? 365 দিন। 365 দিন সময় লাগে। তাহলে পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে আসার পর্যায় কত? 365 দিন। এই পৃথিবী কি বারবার ঘুরে আসছে না? মানে প্রতি বছরই একবার করে ঘুরে আসছে, তার টাইম কি পরিবর্তন হচ্ছে? তাহলে তাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি উদাহরণ।
ঠিক আছে। পর্যায়বৃত্তর গতি উদাহরণ হিসেবে আবার আরো আছে যে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির সেকেন্ডের কাঁটাটা 12তে আসে, আবার পূর্ণ ঘূর্ণন দিয়ে তার আবার 12তে আসতে কত সময় লাগবে? 60 সেকেন্ড। তাহলে এই ঘড়ির কাঁটার গতিটা কি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতির মধ্যে তোমাদের আসলে পেশটা লাগবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন কোনো একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ বলবে বা ঘূর্ণন গতির উদাহরণ বলবে, পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতি দুটো অপশনে থাকবে না, যে কোনো একটি অপশনে থাকবে। যদি বাই চান্স কোনো কারণে পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতি দিয়ে দিল অপশনে, মনে করো বললো যে ফ্যানের গতি, ফ্যানের গতি, কুণ্ডলীর গতি, এবং অপশনে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি দিয়ে দিল, তখন তোমরা অবশ্যই পর্যায়বৃত্ত গতিটা দেখাবা। এবং ঘড়ির কাঁটার গতি দিয়ে দিল এবং বললো যে এটি কুণ্ডলীর গতি, অপশনে দুটোই অপশন আছে, যে পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি, তখনও তোমরা কি দেখাবা? পর্যায়বৃত্ত গতিটা। এখন আসো দুলন গতি বা স্পন্দন গতি। এটা পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ। পর্যায়বৃত্ত গতিতে কোনো একটা বস্তু তার গতিপথে, মনে করো এই কোনো একটা বিন্দুকে এক দিক থেকে, মানে শুধুমাত্র এই দিক থেকেই অতিক্রম করবে। কোনো একটা বস্তু যদি পুরো গতিপথ পাড়ি দিয়ে তার পূর্বের অবস্থানে ফিরে আসাকে কি বলবো? একটা পর্যায়। তাহলে মনে করো এটা একটা সরল দোলক এবং এই বস্তুটার একটি পর্যায় কখন সম্পন্ন হবে? যখন এই অবস্থান থেকে এখানে যাবে এবং এইখান থেকে আবার এখানে ফিরে আসবে, ঠিক তখনই তার একটা পর্যায় হবে। বুঝতে পারছো? তাহলে কোনো একটা বস্তু যদি, এবার বুঝো, কোনো একটা বস্তু যদি তার গতিপথের অর্ধেক সময়, মানে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করে, তখন তাকে আমরা কি বলবো? দুলন গতি বা স্পন্দন গতি। বুঝতে পারছো? দুলন গতি বা স্পন্দন গতির উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি? দুলনা, ঘড়ির পেন্ডুলামের গতি, দুলনার গতি এবং সরল দোলকের গতি। বুঝতে পারছো? যদি এই বস্তুর গতির সবগুলো প্রকার বুঝতে পারো, তাহলে আমরা এখন ইনস্ট্যান্ট কিছু এমসিকিউ সলভ করে ফেলি। একটু খেয়াল করো, এখানে প্রথম এমসিকিউটাতে কি বলছে? ঘড়ির কাঁটার গতি কি রকম গতি? অপশনে রৈখিক গতি, কিন্তু উপবৃত্তাকার, 3 স্পন্দন, 4 কি পর্যায়বৃত্ত। ঘড়ির কাঁটার গতি আমি কি বলছিলাম? যদি ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি অপশনে দুটোই থাকে, তখনও পর্যায়বৃত্ত গতি দেখাবো। এখানে তো ঘূর্ণন গতি নাই, তাহলে কি হবে? পর্যায়বৃত্ত গতি। কি বলছে? চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি থাকে, চলন্ত ট্রেনে দুই বন্ধু বসে আছে, একজনের অপর পাশে অন্যজন, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থাকে কি বলবে? দেখো, একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থাকে কিন্তু স্থিতি বলবে। আমরা কিন্তু জানি সকল গতি আর সকল স্থিতি কিন্তু আপেক্ষিক, তাহলে আমরা স্থিতি দাঁড়ালে হবে না, তাহলে কি হবে? আপেক্ষিক স্থিতি। বুঝতে পারছো? 3 নম্বর এমসিকিউ কি বলছে? সরল দোলকের গতি কি ধরনের? সরল দোলকের গতি ঘূর্ণন গতি হবে না, চলন গতি হবে? অবশ্যই না। স্পন্দন গতি নাকি পর্যায়বৃত্ত গতি? কি মনে হয়? স্পন্দন গতি নাকি পর্যায়বৃত্ত গতি? পর্যায়বৃত্ত গতি কোনটা? যখন একটা বস্তু তার গতিপথের কোন একটা বিন্দুকে একদিকে অতিক্রম করবে, তাহলে এটা কি হবে? পর্যায়বৃত্ত হবে না, স্পন্দন হবে আনসার। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আগামী পর্বে আমরা রাশি সম্পর্কে পড়বো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।